প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটা যারা বিবিএ সেকেন্ড ইয়ার আছেন, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি, আপনি যেখানে পড়েন না কেন, আপনাদের যে একটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আছে, ওই বুক অনুসারে আমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা বলি, আপনাদের বুক অনুসারে একটা চ্যাপ্টার পাইবে পাবে। আর যারা প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, কাইন্ডলি আপনারা আপনাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টের যে বুকটা আছে সেম নামে পাবেন, জাস্ট একটু কাইন্ডলি মিলিয়ে দিন। আচ্ছা, আমরা যদি এখানে একটু ডিসকাস করতে যাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদের একটু জানতে হবে আমরা মূলত এখানে কি কি নিয়ে কাজ করতে যাচ্ছি। আমাদের যেহেতু টপিকটার নাম হচ্ছে কি অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটিস, এটাকে আমি আজকে পরামর্শ ভিত্তিতে দুইটা দিক থেকে বলবো। প্রথম হচ্ছে আমরা এটাকে কোন দিক থেকে হিসাব করে একাডেমিক, আর দ্বিতীয়টা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই যে জিনিসটা আপনি শিখবেন, শুধু স্যার শিখে তো আপনি আর এক্সামে লিখে দিলে হবে না, তাই না? আপনার একটা প্র্যাকটিক্যাল লাইফে আদৌকে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। অনেকের অনেক বিজনেস পলিসি থাকতে পারে, অনেকে বলেছে আমরা বিজনেস গ্রাজুয়েট, কিন্তু তারপরও আমরা এত কিছু শেখার পর প্র্যাকটিক্যাল আমরা সেগুলো একটু অ্যাপ্লাই করতে পারি না। তার কারণ হচ্ছে কেন, আমরা এই জিনিসগুলোকে শুধুমাত্র একটা পরীক্ষার রেজাল্টের জন্য শিখে নিয়েছি, তাই না? আজকে ইনশাল্লাহ আমরা ম্যাথমেটিক্যাল দিক থেকেও দেখব, তার সাথে সাথে প্র্যাকটিক্যালি আপনি কেমনে ব্যবহার করতে পারবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো। এটা কিন্তু সিরিয়াসলি ভালো একটা ইনভেস্টমেন্ট সেক্টর। যারা মনে মনে ভাবছেন স্যার আমি চাকরি করব, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমি বিজনেস করতে চাই, এমন একটা বিজনেস করতে চাই যেখানে আমার তেমন কোনো রিস্ক থাকবে না, তাহলে এটা আপনার জন্য খুবই খুবই দরকার। আপনি যে ব্যাকগ্রাউন্ডে হন না কেন স্যার, ব্যাপারটা এমন না যে হয়তো আজকের টপিকটা শুধুমাত্র একাডেমিক দিক থেকে বললে হতো আমি বলছি বিবিএস সেকেন্ড ইয়ারের, কিন্তু অনেস্টলি বলতে এটা আপনার সবাই, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে হন, আপনি হয়তো বা ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি যদি ব্যবসায়ী হতে পারেন, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডে হতে পারেন, স্যার যে কোনো ব্যাকগ্রাউন্ডে হন না কেন, হয়তো বা থিওরিটিক্যাল গুলো আপনার দরকার না থাকতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল যেগুলো বলবো এগুলো আপনার অবশ্যই দরকার হবে। এটা যদি আমরা বলতে যাই, প্রথমে একটা আমি আপনাদের একাডেমিক দিক থেকে বলছি। যেমন এটা মূলত আমরা ডিসকাস করতে যাচ্ছি বন্ড নিয়ে। একাডেমিক দিক দিয়ে যদি বলি, আমরা এখানে মূলত একটা ব্যবসায় প্রতিষ্ঠান বন্ডে যে হিসাবগুলো করে এগুলো কেমনে করে আমরা এই জিনিসগুলো জেনে নেব। ইনভেস্টমেন্ট সেক্টরটা আমি একটু আপনাদেরকে পরে নিয়ে বলবো, যেহেতু এটা প্র্যাকটিক্যাল, আমি ফাঁকে ফাঁকে বলে দিচ্ছি। যারা স্টুডেন্টস আছেন, প্রথমে আপনার স্যার এক্সাম তো ভালো করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি কি কি জিনিসগুলো জানতে হবে আমি আপনাকে বলি। বন্ড নিয়ে জানতে হবে অ্যান্ড টাইপস অফ বন্ড, আমি যদিও বা পরবর্তী সিকোয়েন্সে ওয়ান বাই ওয়ান আমি আপনার সাথে ডিসকাস করব। এরপরে এগুলোকে আমরা কেমনে ইভ্যালুয়েট করি একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেহেতু আমরা ম্যাথ করব, আমরা সবসময় বিজনেসম্যানের দৃষ্টিকোণ থেকে দেখব। তাহলে মেইন টপিক যাওয়ার আগে আমি আপনাকে ছোট্ট একটা রিলেভেন্ট আর একটা জিনিস দেখাই। এটাকে আমরা কি বলি স্যার, শেয়ার ভার্সেস বন্ড। যদিও বা আমরা এই টপিকটা নিয়ে কাজ করবো কি নিয়ে স্যার, বন্ড নিয়ে। আগে তো আপনার শেয়ার সম্পর্কে আইডিয়া থাকলে জিনিসটা আমার জন্য বুঝতে আপনাদেরকে খুবই ইজি হবে। আমরা শেয়ার বলতে কি বুঝি, ক্যাপিটালের বা ইনভেস্টমেন্টকে আপনি চাইলে একটা জায়গায় বিশাল অ্যামাউন্ট করতে পারেন। ধরেন অনেকের যাদের টাকা আছে তারা 10 লাখ 20 লাখ এভাবে বিশাল অ্যামাউন্ট করতে পারে। আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র ইনভেস্টর আছে, ওদের জন্য কোম্পানি কি করে কম দামে এক একটা শেয়ার বাজারের মধ্যে ইস্যু করে থাকে। জিনিসটা কিরকম, ধরেন 1 লক্ষ টাকার একটা ভ্যালিউ না করে তারা যদি এটাকে 20টা শেয়ার বা 20টা লট হিসাবে দেয়, তাহলে প্রতিটা লট অথবা বান্ডেলের জন্য প্রাইস পড়ে কত, 5000 করে। তাহলে যে একটা ক্ষুদ্র ইনভেস্টর, সে কিন্তু একটা বিশাল কোম্পানির ওই শেয়ারগুলো কিনে একটা মালিকানার অংশ হয়ে যায়, তাই না? তার মানে আমি যদি আপনাকে সহজ ভাষায় বলি, কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র যে একটা অংশ থাকে, এটাকে আমরা কি বলি স্যার, শেয়ার বলি। এবার এটা খেয়াল করেন, কোম্পানি তো শেয়ার ইস্যুর মাধ্যমে তার ক্যাপিটাল গুলো কালেক্ট করে, কোম্পানি আরেকভাবে তার ক্যাপিটাল কালেক্ট করে। এটা কেমন, হঠাৎ করে তার মধ্যে যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ক্রিয়েট হয়, সে যে কাজটি করে বন্ড ইস্যু করে। এখন বন্ড কেমন ইস্যু করে, বন্ড জিনিসটা কি, বন্ড হচ্ছে এই যে আপনি মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলেন, শেয়ার বলেন, ঠিক সেম ভাবে ঋণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় কি, বন্ড। একটা কোম্পানি যখন তার বিশাল এমন যদি কোনো কারণ যদি টাকার প্রয়োজন হয়,
তখন সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের লোনটাকে যদি সে ডিভাইড করে যদি কালেক্ট করে জনগণ থেকে অথবা কোনো ছোট কোম্পানি থেকে হতে পারে অথবা একটা ব্যক্তি বিশেষ হতে পারে, যেভাবে হোক, এটাকে আমরা কি বলি? বন্ড বলে থাকি। তার মানে কি স্যার, ক্যাপিটালের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলি? শেয়ার বলি। আর ঋণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলি? আমরা বন্ড বলি। বন্ডের মেয়াদের যদি কথা বলি, যেহেতু আমরা একটা লং টার্ম লাইবিলিটিস নিয়ে কথা বলতে যাচ্ছি, একটা বন্ডের মেয়াদ মিনিমাম 5 to 7 ইয়ার্স, 5 to 7 ইয়ার্স হতে পারে স্যার, 10 ইয়ার্স হতে পারে, তবে কিছু কিছু বন্ড আছে 25 ইয়ার্স হতে পারে। এটা ডিপেন্ড করে কোম্পানি কোন নেচার বন্ডের মাধ্যমে সে তার টাকাটাকে কালেক্ট করতে যাচ্ছে বা সে ঋণটা নিতে চাচ্ছে। এটা কোম্পানির উপর মূলত টোটালি ডিপেন্ড করে থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম এই বন্ড এবং শেয়ারের মধ্যে যে একটা বেসিক পার্থক্য আছে সেটা। এবার আপনারা যারা অনেকে বলেন স্যার আমরা তো বিজনেস নিয়ে পড়াশোনা করি, অথবা আমরা সায়েন্স থেকে পড়াশোনা করে আসি, অথবা আর্টস থেকে পড়াশোনা করে আসি, আমরা তো শেয়ার কিছু বুঝি না। এটা কমপ্লেক্স ইস্যু আছে এখানে, কারণ এখানে একটা রিস্ক অ্যাসোসিয়েটেড আছে আপনার সাথে। আপনার যদি এক্সপেকটেশন অথবা আপনি যেটা অ্যাজাম্পশন করছেন কোম্পানি নিয়ে, সেটা যদি ক্যালকুলেশন ছাড়া যদি স্যার অন্যের কথা মতো বা প্রিভিয়াস ডেটাগুলো যদি অ্যানালাইসিস করে যদি না নেন, এখানে একটা আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখানে একটা মজার ব্যাপার কি জানেন স্যার, তবে যত বেশি রিস্ক তত বেশি প্রফিট হবে। এখানে সুবিধা হচ্ছে এটা। আর বন্ডের ক্ষেত্রে হচ্ছে কি আপনার কোনো রিস্ক না, আপনার কোনো রিস্ক নেই, তবে প্রফিটের পরিমাণটা কি হালকা। যাদের কাছে সারপ্লাস টাকা আছে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টে ভয় পান, আপনারা কিন্তু বন্ডটাকে একটা বেস্ট অপশন হিসেবে নিতে পারেন। নির্দিষ্ট মেয়াদে আপনি টাকাটাকে ফেলে রাখছেন, এবার একটা নির্দিষ্ট সময় পর আপনি একটা তার থেকে বেশি অ্যামাউন্ট পাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণটা কেন, এই বন্ডের অনেকগুলো প্রকারভেদ আছে। আমি একটু পরে এগুলো ডিটেলসে গিয়ে আপনাকে ক্লারিফাই করতে যাচ্ছি, তখন আমি আপনাকে ডিটেলস বলবো কোনটাতে ইনভেস্ট করবেন আর আপনি কোনটাতে ইনভেস্ট করবেন না। তবে এবার আপনারা যারা অনেকে আমাকে মেসেজ করে বলছেন স্যার আপনার মোস্ট অফ দা যেগুলো থিওরিটিক্যাল ক্লাস আছে এগুলো তো আপনি মুখে বলে দেন, যার কারণে আমাদের অনেকে নোট করতে অসুবিধা হয়। স্যার আজকে আপনাদের জন্য একটা আমি ইজিয়েস্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে কি বলি, হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কি কি নিয়ে কাজ করব, পরবর্তী এগুলোকে আমি ডিটেলস স্লাইড আকারে লিখে দিয়েছি। আপনাদের যাদের প্রয়োজন হবে বা বেসিক কনসেপ্টগুলো জানার প্রয়োজন হয়, জাস্ট এখান থেকে আশা করি পড়ে নিতে পারেন। শুধু আপনাদের সুবিধা যেন সবগুলো বাংলায় লিখছি আমি। আচ্ছা, আমরা তো বন্ড কি জিনিসটা আমরা অলরেডি জেনে গেছি, রাইট? আমরা বন্ড কি সেটা অলরেডি জেনে গেছি। এবার টাইপস এন্ড রেটিংস অফ বন্ডস কি কি টাইপসের হতে পারে আমরা একটু করে দেখে নিই। যেমন এক নম্বর যেটাকে আমরা কি বলছি স্যার, সিকিউরড এন্ড আনসিকিউরড বন্ডস, এগুলোকে আমরা ডিটেলসে যাচ্ছি। 2 নম্বর আছে কি টার্ম সিরিয়াল এন্ড কলেবল বন্ডস। 3 নম্বর আছে রেজিস্টার্ড এন্ড বিআরআর বন্ডস। এরপর আছে কি আপনার আরেকটা আমরা স্কিপ করে গেছি, কনভার্টেবল কমোডিটি ব্যাকড এন্ড ডিপ ডিসকাউন্ট বন্ডস, ইনকাম এন্ড রেভিনিউ বন্ডস, পার্টিসিপেটিভ এন্ড নন পার্টিসিপেটিভ বন্ডস, ফ্লোটিং ইন্টারেস্ট রেটস বন্ডস। এখানে বন্ডসের বিভিন্ন প্রকারভেদ আছে, রাইট? তাহলে আমরা প্রথমে একটা একটা যাই। আপনাদের উইশেট গুলো স্যার এখানে ফিল আপ করা আছে। দেখেন আপনারা যারা অনেকে বলেন স্যার আপনি থিওরিটিক্যাল করে একটা আমাদের জন্য এভাবে সাবটাইটেল দিয়ে দিলে অথবা সরাসরি নোট করে দিলে ভালো হয়, এটা আপনাদের জন্য, যাতে আপনারা যারা থিওরিটিক্যাল ফোকাস করতে চান ইজিলি আপনি বুঝতে পারেন। যেমন আমরা জানি কি দেখেন তো স্যার, 1 নম্বর সিকিউরড বন্ডস। আমি এটা নিয়ে প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্টের কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমে একটা আমি একাডেমিক দিক দিয়ে বলি। যখন ইস্যুকারী কোম্পানির নির্দিষ্ট কোনো সম্পত্তি যেমন ভূমি বা ইমারত সম্পত্তি বন্ধক প্রদানের বিনিময়ে বন্ডের টাকা নেওয়া হয় তাকে আমরা মর্টগেজ লোন বলি। আচ্ছা, প্রথমে এটাতে আসি আমরা। আপনি যদি কোন একটা নিরাপদ জামানতের বিপরীতে কোন একটা বন্ড পারচেজ করেন, এটাকে বলা হচ্ছে কি সিকিউরড বন্ড। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, আমি এখানে একটা কমন বা কাছাকাছি জিনিস লিখছি, এটাকে বলে মর্টগেজ লোন। এটা কেন লিখছি জানা যায়, আপনি জিনিসটা বুঝতে পারেন। অনেকে ঘর করতে যাচ্ছেন, একটা বিল্ডিং করতে যাচ্ছেন, অথবা একটা ল্যান্ড পারচেজ করতে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন এটার ভ্যালুয়েশনটা বাড়বে, কিন্তু আপনার হাতে কি নেই, পর্যাপ্ত লিকুইড অ্যামাউন্ট অথবা ক্যাশ অ্যামাউন্ট নেই। তখন আপনি কি করলেন, ব্যাংকের কাছে গেলেন, ব্যাংক থেকে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু লোন চাচ্ছেন। ব্যাংক তো আপনাকে এমনি টাকা দিবে না।
আপনার যদি কোনো একটা ভ্যালুয়েবল অ্যাসেট থাকে, ওটার বন্ধক রেখে তার এগেনস্টে ব্যাংক আপনাকে একটা কি দিবে, লোন দিবে। এটা নিশ্চয়তা হচ্ছে কি আপনি যদি টাকা দিতে ফেলিওর হন, তাহলে ব্যাংক আপনার যে অ্যাসেটটা ওখানে বন্ধক রাখছে বা মর্গেজ রাখছে, ওটা ব্যাংকের হয়ে যাবে। তার মানে ব্যাংকের কোনো রিস্ক নেই। আর সে আপনাকে এতটুকু পরিমাণ টাকা দিবে না। যেমন ধরেন আপনার ভ্যালুয়েশন যদি হয়, একটা ল্যান্ডের ভ্যালুয়েশন যদি হয় 1 crore, সে কখনো কিন্তু আপনাকে কাটায় কাটায় 1 crore দিবে না। সে আপনাকে ভ্যালুয়েশন অনুসারে তার থেকে অনেক কম দিবে। এটা এমনও হতে পারে, ধরেন আপনি 10 years এর জন্য নিয়েছেন, এখন 10 years এর জন্য তার টোটাল এস্টিমেটেড ইন্টারেস্ট সহ কত আসে, যেমন সে হিসাব করলো সে আপনাকে 60 লাখ টাকা দিতে পারে। এখন 10 years এর যে একটা ইন্টারেস্ট আছে, ধরেন একটা ভ্যালুয়েশন, আমি এটা একটা এজিউম করে নিচ্ছি, আপনি বুঝে নেবেন। ধরেন 80 লাখ অ্যাসেটের ভ্যালুয়েশন যদি হয় 1 crore, রাইট? সে আপনাকে কখনো কত দিবে না, 1 crore জিনিসটা দিবে না। সে আপনাকে যেই কাজটি করবে, কত টাকা দিলে আপনার টোটাল টাকাটা 1 crore ভ্যালুয়েশন থেকে কম হবে, কারণ তাতে রিস্ক থেকে যায়। এর জন্য ব্যাংক আপনাকে মূলত ওইভাবে টাকাটা দিবে। ধরেন আপনাকে 60 লাখ দিল, আর সে ভাবলো 10 years-এ আপনি 20 লাখ আপনার ইন্টারেস্ট আসতে পারে। কথার কথা আমরা ধরে নিলাম, কারণ আমি কোনো পার্সেন্টেজ ইউজ করি নাই, সো এটাকে আপনি একুরেট ধরতে পারবেন না। বুঝার সুবিধাতে আমি আপনাদেরকে বলছি এটা। তাহলে টোটাল ভ্যালুয়েশন হচ্ছে কত, 80 লাখ। আপনার সম্পদের মূল্য কত, 1 crore। এইভাবে সে আপনাকে লোনটা দিবে। ঠিক সেম ভাবে বন্ডসের ক্ষেত্রে যেটা হয়, এখন কোম্পানি যখন আপনার থেকে লোন নিবে, আপনি কোম্পানিকে কেন বিশ্বাস করবেন? কোম্পানিটা আপনাকে ধোঁকা দিতে পারে, আপনাকে ঠকাতে পারে। এই জন্য কোম্পানির নিশ্চয়তা স্বরূপ কি করে জানেন, আপনার থেকে যখন লোনটা নিচ্ছে, এগুলো মূলত ছোট ছোট কোম্পানিগুলো নিয়ে থাকে, এই বন্ডগুলো পারচেজ করে থাকে মোস্ট অফ দ্য কেসেস, যদি অ্যামাউন্ট একটু বড় হয় আর কি। এখন ধরেন আপনি এটা পারচেজ করতে যাচ্ছেন, তাহলে কোম্পানি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালুয়েবল অ্যাসেট আপনার হাতে মর্গেজ রাখবে, দেন আপনার থেকে টাকাটা নেবে। তার মানে আপনি একটা বন্ডের এগেনস্টে আপনি কোম্পানি থেকে একটা জামানত পেয়েছেন। আপনি ধরেন 10 লাখ টাকা কোম্পানিকে দিয়ে দিয়েছেন। আমি যদি জিনিসটা বলি, ধরেন প্রাণ আরকল, আমি প্রাণ কোম্পানির কথা বলি, যে কথা বলি আমরা প্রাণ কোম্পানি। এখন প্রাণ কোম্পানি ধরেন একটা র্যান্ডম অ্যাবি কোম্পানি, আমরা অ্যাবি কোম্পানির হিসাব করি। আমরা কার হিসাব করি? অ্যাবি কোম্পানির হিসাব করি, কারণ আমরা এখানে একাডেমিক ভাবে এটা থেকে করতে যাচ্ছি। এখন অ্যাবি কোম্পানি প্রাণ কোম্পানি থেকে একটা বন্ড পারচেজ করলো, যার ভ্যালুয়েশন হচ্ছে 10 লাখ, রাইট? এখন এত টাকা একটা কাগজের বিনিময়ে অ্যাবি কোম্পানি কাকে টাকা দিছে? প্রাণ কোম্পানিকে 10 লাখ টাকা দিছে। এখন যদি জিনিসটা 10 লাখ টাকা দিয়ে আবার যে রিটার্ন করবে, কোনো গ্যারান্টি আছে? কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারেস্ট থাকে, ধরুন এটা বলা হলো 5% ইন্টারেস্ট, দেখতে সুন্দর লাগতেছে, 5% মানে ভালো একটা অ্যামাউন্ট হবে, এবি কোম্পানি পারচেজ করবে। তো এবি কোম্পানি প্রাণ কোম্পানিকে শুধুমাত্র প্রফিট রাশি কেন ট্রাস্ট করবে? কারণ এখানে প্রাণ কোম্পানি তার সাথে উল্টোপাল্টা কিছু করতে পারে, পুরো টাকাটা নেওয়ার পর এটা অস্বীকার করতে পারে, তাই না? এবার প্রাণ কোম্পানি কি করলো, এবি কোম্পানিকে একটা ল্যান্ড বা প্রপার্টির জামানত হিসেবে দিল। ব্যাপারটা এমনই, আমি যদি তোমার 10 লক্ষ টাকা যদি 5 years পর যদি রিটার্ন করতে না পারি, অ্যাকর্ডিং টু দ্য ল, ওনারশিপ উইল বি ট্রান্সফার টু এবি কোম্পানি। ওই ল্যান্ডের যে প্রাণ কোম্পানির যে ল্যান্ডটা আছে, ওই ল্যান্ডটার কার কাছে হস্তক্ষেপ হয়ে যাবে? তখন এবি ট্রেডার্সের হয়ে যাবে। তাহলে এখানে এবি ট্রেডার্সের কোনো লস নেই, কারণ কেন, আমার টাকা 10 লাখ প্রাণ কোম্পানির হাতে আছে, তার তার ভ্যালুয়েশন বা তার থেকে বেশি পরিমাণ একটা সম্পদ এবি কোম্পানির হাতে জমা আছে। সে টাকা দিতে যদি ফেল হয়, এবি কোম্পানি ওই টাকাটাকে কি করবে, ওই সম্পদটাকে সে ইজিলি নিয়ে নিতে পারবে। তার সাথে সাথে প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পরে একটা ইন্টারেস্ট পাচ্ছে, এটা হচ্ছে লাভ। এখানে এবি কোম্পানির কোনো রিস্ক নেই। সো আপনারা যারা ভাবেন আপনারা ইনভেস্ট করবেন, স্যার এটা একটা খুব ভালো অপশন হতে পারে সিকিউর বন্ড, তবে এখানে একটু প্রফিট রেট আবার বলছি আমি, শেয়ারের চাইতে একটু হালকা কি হবে স্যার, কম হবে। কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন, যাদের হাতে হিউজ টাকা আছে কিন্তু ইনভেস্টমেন্টে ভয় পায়, আমি কি লস ফেস করবো, বা আমি চাচ্ছি এমন একটা জায়গায় আমি ইনভেস্ট করবো যেখানে আমার কোনো লস থাকবে না, ইট উইল বি আ গুড অপশন ফর ইউ। আপনার ইনভেস্টমেন্টের জন্য এই জিনিসটা সবচেয়ে ভালো অপশন। দ্বিতীয় নম্বরটা দেখেন, আনসিকিউরড বন্ডস। যে সমস্ত বন্ডের বিপরীতে কোনো জামানত প্রদান করা হয় না, তাকে আনসিকিউরড বন্ডস বলা হয়। আমার সাজেশন থাকবে, কেউ যদি ইনভেস্টমেন্ট অপশন হিসাবে নিতে চান, প্লিজ এটাকে নিয়েন না। হ্যাঁ, নেওয়া যায়, নেওয়া যায়, কেন বলি, আমাদের এখানে অনেক বড় বড় ভালো কিছু রিলায়েবল কোম্পানি আছে যাদেরকে আপনি ট্রাস্ট করতে পারেন, যেমন
হতে পারে, সেটা ভ্যাকসিনও হতে পারে, হতে পারে আরো বড় বড় অনেকগুলো কোম্পানি আছে, ফার্মাসিউটিক্যাল ফিল্ডস অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলো রিলায়েবল এন্ড লং লাস্টিং একটা ইম্প্যাক্ট বাজারের মধ্যে দেখা যায়। ওদের ক্ষেত্রে আপনি নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন সামান্যতম ঝুঁকিতে থাকবেন না, এটা আপনি নেবেন সিকিউর বন্ডস এর ক্ষেত্রে, এটা দরকার নেই। তার মানে এখানে আমরা দেখে দিলাম কিরকম দুই ধরনের বন্ডস, ওয়ান ইজ দ্য সিকিউর বন্ডস এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আনসিকিউর বন্ডস। ফর দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ইউ ক্যান চুজ দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট উড বি দ্য বেস্ট অপশন ফর ইউ। এবার আমরা যদি সেকেন্ডে যাই, সেকেন্ডে কি বলছে দেখেন, টার্ম, সিরিয়াল এন্ড কলেবল বন্ডস। প্রথম আমরা যে কোনটাতে, টার্ম বন্ড। টার্ম জিনিসটা কি একটু আমরা দেখেন, যে সকল বন্ড সমূহ একটা নির্দিষ্ট তারিখে পরিপক্ক হয় তখন সেগুলোকে মেয়াদি বন্ড বলা হয়। আপনার বন্ডের যে একটা মেয়াদ ফুর্তি হবে নির্দিষ্ট একটা সময়ের, ধরেন এটা 5 ইয়ার্স ধরে নিতে পারেন, এই 5 ইয়ার্স পরে আপনাকে মেয়াদ ফুর্তির পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে, কমিটেড থাকবে সে আপনাকে কতটুকু দিবে। এখন এগ্রিমেন্টে স্যার অনেকভাবে হতে পারে। এখন মেয়াদি বন্ডের ক্ষেত্রে মেয়াদটা যখনই শেষ হবে ম্যাচুরিটি, তখন আপনাকে পুরো টাকাটা কি করবে, রিটার্ন করবে। এবার ইন্টারেস্ট আপনি কেমনে নেবেন, একটা কোম্পানির পলিসি অনুসারে হয়ে থাকে। অনেকে ইয়ারলি বেসিস দিতে পারে, অনেকে হোল সাম একটা অ্যামাউন্ট দিতে পারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড, অনেকে মান্থলি বেসে একটা স্মল অ্যামাউন্ট দিতে পারে। এটা কোম্পানি পলিসি অনুসারে অনেকভাবে হতে পারে। তাহলে আপনার মনে রাখার উপায় কি, যে বন্ডগুলো একটা নির্দিষ্ট মেয়াদ পূর্তির পরে কি করা হয়, টাকাটাকে মানে রিফান্ড করা হয়, এটা হচ্ছে কি বলা হয়, মেয়াদি বন্ড বলা হয়। এবার আসেন সিরিয়াল বন্ড। এই জিনিসটা কি, ইস্যুকৃত বন্ডগুলো যখন বিভিন্ন কিস্তিতে পরিপক্ক হয় এবং পরিশোধিত হয় তখন তাকে ধারাবাহিক বন্ড বা ক্রমিক বন্ড বলে। যেমন ধরেন আপনার আপনি একটা সিরিয়াল বন্ড নিয়েছেন, সিরিয়াল বন্ড নিয়েছেন কত, এটা 5 ইয়ার্স ডিউরেশন, ভ্যালুয়েশন হচ্ছে ধরুন 5 লাখ টাকা। এখন আপনাকে কমিটমেন্টে দিয়েছে কিরকম, সে ইয়ারলি হতে পারে অথবা মান্থলি ইন্টারেস্ট হতে পারে। ধরেন আপনি ইয়ারলি ইন্টারেস্ট দিয়েছে আপনাকে 3%, একটা ইয়ারলি ইন্টারেস্ট, সে আপনাকে কি করবে জানেন, তাহলে প্রতি বছরে ধরেন আপনি ফার্স্ট ইয়ারে হিসাব করেন, ফার্স্ট ইয়ারে সে আপনাকে 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা দিয়ে দিবে, তার সাথে প্লাস কি দিবে স্যার, 3% যদি হয়, ধরো 5 লাখে 3% যতটুকু হয় ওই অ্যামাউন্টটা ইন্টারেস্ট সময় সে আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে কি মূলত সিরিয়াল বন্ড, যে বন্ডটা প্রতি কিস্তিতে, এটা হতে পারে 2 ইনস্টলমেন্ট হতে পারে অথবা 5 ইনস্টলমেন্ট হতে পারে, যেভাবে প্রতি বছর বছর হলে 5 বছরে সে আপনাকে ইন্টারেস্ট সহ প্রফিটের টাকা সুদ দিয়ে দিবে, এইভাবে হতে পারে। এখন এটা কোম্পানির সাথে কমিটমেন্টটা বা কোম্পানির পলিসিটা কিরকম সেটার উপর পুরোটা ডিপেন্ড করে। এইভাবে মূলত এটাকে বলা হচ্ছে কি আপনার সিরিয়াল বন্ড, ইনস্টলমেন্ট প্লাস ইন্টারেস্ট যখন কিস্তিতে আস্তে আস্তে দিবে সেটা। অথবা আপনি বলতে পারেন যখন কোনো বন্ড ভবিষ্যতে কয়েক বছর পর কিস্তিতে আংশিক মূল্য পরিপক্ক ও পরিশুদ্ধ হয়ে থাকে তখন ইহাকে ধারাবাহিক বন্ড। আমি যে কথাটি বলছি এক্সাম্পল সহ সেম কথাটি স্যার এখানে বলা হয়েছে। এবার লাস্ট এটা দেখেন, এটাকে আমরা বলি কি স্যার আপনার কলেবল বন্ড। আবার মেয়াদ পূর্তির পূর্বে ইস্যুকারীর ইচ্ছে অনুসারে যখন বন্ডের টাকা পরিশোধের জন্য তলব করা হয় তখন তাকে তলবি বন্ড বলে অথবা কলেবল বন্ড। এই জিনিসটা হচ্ছে কিরকম, ঠিক আছে, কোম্পানি আপনার থেকে সেফটির জন্য একটা নির্দিষ্ট সময় নিলে কিরকম, আমার আপনার থেকে মানে বন্ডে রেখেছে যেই টাকাটা নিচ্ছে আমি সর্বোচ্চ সময় নিচ্ছি কত ইয়ার্স, 5 ইয়ার্স ধরনের, আপনি 3 ইয়ার্স বুঝার জন্য বলো, 3 ইয়ার্স আপনি নিলেন, কোম্পানি আপনাকে বলে দিল এটা আমি আপনাকে ঠিক আছে প্রতি বছর ধরেন 5% করে আমি আপনাকে ইন্টারেস্ট দেবো, ফাইন। তবে এবার কোম্পানিটা কন্ডিশন দিল, আমি যদি চাই এটা 3 ইয়ার্সও লাগবে না, অথবা 1 ইয়ার পরে আমি আপনাকে দিয়ে দেবো, অথবা যখনই হবে তখন আপনি আমার থেকে এডিশনাল কোনো চার্জ বা ইন্টারেস্ট পাবেন না। আমি যদি 1 বছর পরে যদি দিয়ে দিই তাহলে 1 বছরের যে ইন্টারেস্টটা পাবেন সেটা পাওয়ার পর পুরো টাকাটা আমি দিয়ে দেবো। আপনি যদি কমিটমেন্ট অনুসারে সেটাতে রাজি হন এইভাবে হতে পারে, অথবা কোম্পানি যদি বলে আরেকভাবে হতে পারে, ঠিক আছে আমি 1 বছরের মধ্যে যদি দিতে না পারি, ধরেন আমি দ্বিতীয় বছরের ঢুকে কয়েক মাস ইউজ করার পর আপনাকে দিচ্ছি, এখন আপনি কি কয়েক মাসের ইন্টারেস্টটা নেবেন নাকি পুরো ইয়ারলি ইন্টারেস্টটা নেবেন, এটা আপনার এবং বন্ডের পলিসির মধ্যে যেভাবে থাকে সেভাবে লিখে থাকবে। অনেক সময় বলা থাকতে পারে আমি যত বছরের মধ্যে দিব ওই বছর শুধু আমাকে পেইড করতে হবে, 3 বছর বললাম, প্রথম বছরটা দিয়ে দিচ্ছেন,
দ্বিতীয় বছরের মাঝামাঝি এসে যদি বলে কোম্পানি আপনাকে ডাকছে, বলছে স্যার যদিও বা 3 বছর ছিল, আমরা কিন্তু এখন আমাদের কমিটমেন্টটা অনুসারে আপনাকে আমরা পুরো টাকাটা আগে রিটার্ন করবো। এখন সেটা যদি মান্থলি বেসিস যদি হয়ে থাকে, সে আপনাকে 6 মাসের ইন্টারেস্ট পে করবে, কারণ 1 বছর 6 মাস, তার মানে 6 মাস সে আপনার টাকাগুলোকে ইউজ করছে, রাইট? এখন যদি সে বলে এটা মান্থলি বেসিস না হয়ে ইয়ারলি বেসিস একটা ইন্টারেস্ট হয়ে গেছে, রাইট? এখন কোম্পানি আপনি কেমনে নেগোশিয়েট করবেন? আপনি যদি বলেন না আমাকে একদিন হলেও 1 ইয়ার দিতে হবে, ওই বছরে 2 মাস হলেও 1 ইয়ার দিতে হবে, 6 মাস হলেও দিতে হবে, 1 ইয়ার দিতে হবে, তখন কোম্পানির সাথে যদি আপনার এরকম কোনো কমিটমেন্ট বা কোনো এগ্রিমেন্ট থাকে, ওই কন্ডিশন যদি থাকে, সে অনুসারে আপনি টাকাটাকে কি করতে পারবেন, মূল টাকার সাথে প্রফিটটা দ্বিতীয় বছরটা পাবেন, কিন্তু তৃতীয় বছরটা আপনি ক্লেম করতে পারবেন না, কারণ আপনার কন্ডিশনে এরকম কিছু নেই। যদি এমন হয়, কোম্পানি যে এরকম করে না ভাই, এটা আমি আপনি তারপর যদিও বা অপশন আছে বিধে আমরা বলি, যদি বলা হয় এরকমই, আমি আপনাকে ইন্টারেস্টের পরিমাণটা কম দিব, 1 বছর ইউজ করলে এত টাকা দিব, 3 বছর ইউজ করলে এত টাকা দিব, তখন আপনি পুরো টাকাটা পেয়ে যাচ্ছেন। পুরো টাকার সাথে ওই ইন্টারেস্টের অ্যামাউন্টটা 1 বছর পর হলেও পাবেন, একদিন পর হলেও পাবেন, 2 বছর পর হলেও ওই ইন্টারেস্ট টাকাটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এটাকে বলা হয় মূলত কি, কলাবল বন্ডস। তারপর আছে কনভার্টেবল কমোডিটি ব্যাকড এন্ড ডিপ ডিসকাউন্ট বন্ডস। এই বন্ডস গুলা কি, প্রথমটা একটু আমরা যদি দেখি, কনভার্টেবল বন্ড দেখেন, যদি বন্ড ইস্যুর পর একটি নির্দিষ্ট সময় শেষে বন্ডকে অন্য যে কোনো সিকিউরিটিতে কনভার্ট করা যায়, তখন তাকে রূপান্তরযোগ্য বন্ড অথবা কনভার্টেবল বন্ড বলা হয়। এই জিনিসটা কিরকম বলি, ধরেন এখানে সুন্দর অপশন থাকে, আমরা হয়তো অনেকের জিনিসটা মাথায় থাকে না, আপনি জানেন কিনা জানি না, আমরা যে বন্ড গুলা বলি, জানেন স্যার, এই বন্ড গুলাকে আপনি চাইলে শেয়ারও কনভার্ট করতে পারেন, এগুলাকে আপনি চাইলে কিসে কনভার্ট করতে পারেন, শেয়ারে কনভার্ট করতে পারেন। জিনিসটা কিরকম, আপনি যখন দেখছেন বন্ডস একটা নিয়েছেন, যদি কোম্পানির অপশনে থাকতে হবে, তবে এটা কিন্তু করা যায়। আপনি বন্ডস নিয়ে রাখছেন 5 লাখ টাকার 5 ইয়ার ডিউরেশন, এখন আপনি 1 and 2 ইয়ার্স পর দেখতে পাচ্ছেন আপনার কোম্পানি, যে কোম্পানি থেকে আপনি বন্ডটা পারচেজ করছেন, ওই কোম্পানি কি করে, ওর গ্রুপ রেটটা খুবই ভালো। আপনি হিসাব করে দেখবেন টাইম ভ্যালু অনুসারে আপনাকে যে ইন্টারেস্টটা দেওয়া হয়, ওটা যদি আপনি শেয়ারে কনভার্ট করতে পারেন, আপনার প্রফিটের পরিমাণটা বেশি হবে। এক্ষেত্রে কোম্পানির একটা সুবিধা কি হবে, কোম্পানি আপনাকে প্রতি মাসে যে একটা এটা লায়েবল হয়ে থাকছে, এটা লায়েবলের জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটা লায়েবল অ্যামাউন্ট এখানে জমা হচ্ছে, কোম্পানি ওটা থেকে মুক্তি পাবে। আপনি কি করলেন, ঠিক আছে 1 বছর বা 2 বছর যা হওয়ার তা হয়ে গেছে, আমি আর ইন্টারেস্ট নিব না, আমি আপনার সাধারণ শেয়ার হোল্ডার হয়ে যাব। আপনি কি করে ফেললেন, ওই টাকাগুলোকে আপনি শেয়ারে কনভার্ট করে ফেলেন, দ্যাট মিনস ইউ হ্যাভ বিকাম আ পার্ট অফ দিস কোম্পানি। এবার আপনি নিজে আবার একজন শেয়ার হোল্ডার যতটুকু প্রফিট পায়, আপনি ঠিক ততটুকু প্রফিট পাবেন। বুঝে গেছে? এই ধরনের একটা নির্দিষ্ট সময় পর যখন কোন একটা বন্ডসকে শেয়ার বা আদার কিছু বা সেটা আপনি কনভার্ট করতে পারেন, এটাকে বলা হচ্ছে কনভার্টেবল বন্ডস। আশা করি এটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এবার আসেন কমোডিটি ব্যাগ, এই জিনিসটা কি দেখেন, কমোডিটি ব্যাগ বলে সম্পদ সংযুক্ত বন্ড বলা হয়, এটার অপর নাম হচ্ছে কিরকম, অ্যাসেট লিঙ্ক বন্ড। এই ধরনের বন্ডগুলো পণ্যের পরিমাপের ভিত্তিতে পরিশোধিত, যেমন তেলের আপনি কি হিসাবে ইউজ করতে পারেন, ব্যারেল অথবা কয়লা টন হিসাবে করতে পারেন, কোন একটা রেয়ার ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আউন্স হিসাবে করতে পারেন। উদাহরণস্বরূপ আমি একটা বুঝার সময় উদাহরণ দিচ্ছি, বাকিটাকে ক্লারিফাই করছি। সানশাইন মাইনিং কোম্পানি একটি রূপা উৎপাদনকারী প্রতিষ্ঠান, ধরে এটা কি বলেছিলাম আমরা, এটা একটা রূপা উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত কোম্পানি যদি এরূপ শর্তে 8.5% হারে বন্ড ইস্যু করে যে উক্ত বন্ডের মেয়াদ পূর্তিতে 10,000 টাকা নগদ অথবা 50 আউন্স রূপা, এই দুটোর মধ্যে যেটির দাম বেশি থাকবে সে মূল্যে পরিশোধিত হবে, তাহলে এটাকে বলা হয় কি, কমোডিটি ব্যাগ। যেমন জিনিসটা দেখেছেন, আপনাদের যিনি বন্ডটা দিচ্ছে, উনি কিন্তু আপনাকে কোনো মানে অ্যাসেট বা কিচ্ছু দিচ্ছে না। ধরেন আমার একটা বড় স্টোর হাউস আছে, একটা গুদাম ঘর আছে, আমার কাছে কিছু ফিক্সড, আমাদের কিছু লং টার্ম থাকে কিছু প্রোডাক্ট আছে। এখন আমার কোনো কারণে লিকুইডিটি শর্ট হয়ে গেছে বা ক্যাশ শর্ট হয়ে গেছে, আমি তো ধরো স্বর্ণ ব্যবসায়ী, রাইট? এখন স্বর্ণ তো আমরা বড়ি হিসাবে নিই,
আমার স্বর্ণের দোকান আছে, আমার যতগুলো ভ্যালুয়েশন আছে আমি সবগুলো প্রুফ দেখালাম, সব আমার দোকানের নামে আছে, ওখানে আমার ভ্যালুয়েশন আছে ধরেন 10 লাখ, হতে করো 10 লাখ। এবং আমি আমি ফিগারটাকে আরো একটু বাড়ালে আচ্ছা ঠিক আছে আমি 10 লাখে, এখন আমার হঠাৎ করে টাকা দরকার পড়ছে কত, ধরুন 5 লাখ। এই 5 লাখ টাকা আমি কেমনে নিচ্ছি, একটা আমার হাতে অনেকগুলো অপশন থাকতে পারে, আমি চাইলে ব্যাংক থেকেও নিতে পারি, যেহেতু আমার অলরেডি অ্যাসেট আছে, কিন্তু ব্যাংক গুলোতে আমার ইন্টারেস্টের পরিমাণটা বেশি হবে, তাই না? এই ক্ষেত্রে আমি ডিসাইড করবো এজ এ বিজনেসম্যান কম খরচে আমি কিভাবে আমার লিকুইডিটি শর্টেজটা কভার আপ করবো। আমি কি করলাম, 5 লাখ টাকার একটা কমিউনিটি ব্যাংক নামে একটা বন্ড ইস্যু করলাম। এই বন্ডের মধ্যে আমি কন্ডিশন দিলাম কিরকম, আমি নির্দিষ্ট মেয়াদের জন্য নিব, এটা যতদিন হয় ওই মেয়াদ শেষে আমি আপনাকে 20,000 টাকা দেব, অথবা অথবা আরেকটা অপশন দিতে পারি, সেই সময় অনুসারে আমার হাফ ভরি, আমরা স্বর্ণকে যদি বলে অর্ধ ভরি স্বর্ণ পরিমাণ যে টাকা হবে, এই দুটার মধ্যে যেটা বেশি হবে আমি আপনাকে সেটা দেব। এগ্রিমেন্ট হলো, ডকুমেন্টস হলো, ভ্যালুয়েশন সব ডকুমেন্টও আছে, আর আমার এখানে কোনো হারানোর কিচ্ছু নেই। আমি ওকে কত টাকা দিলাম, 5 লাখ টাকা দিলাম, নির্দিষ্ট মেয়াদ শেষ। এখন ও আমাকে বলছে ক্যাশ দিবে কত, 20,000। এখন বর্তমানে স্বর্ণের যে দাম প্রায় 1 লাখের কাছাকাছি, এটা তাহলে হাফ ভরি স্বর্ণের দাম পড়ে কত, 50,000। এখন আমি যেহেতু বন্ডটা নিজে পারচেজ করছি, আমার হাতে দুইটা অপশন আছে। এই যে 10 লাখ টাকার এগেনস্টে যে এই বন্ডটা দিয়েছে আমাকে, আমি কি করলাম, দুটো অপশন থেকে যে কোনো একটা নেব। আমি কি 20,000 টাকা নেব নাকি হাফ ভরি স্বর্ণের ভ্যালুয়েশনটা নেব? আমি বললাম আমি হাফ ভরি স্বর্ণটা নেব। তাহলে এটা ভ্যালুয়েশন কত হচ্ছে, 50,000, আমি এটাকে নেব। এই বন্ডের যে আছে এটাকে বলা হচ্ছে কি কমিউনিটি ব্যাংক। আশা করি এতটুকুর মধ্যে আহামরি সমস্যা থাকার কথা না। এরপরে আসে না, তারপরে কি আছে দেখেন, রেজিস্টার্ড এন্ড বিআরআর বন্ডস। রেজিস্টার্ড বন্ড জিনিসটা কি, যখন কোম্পানির বইতে বন্ড মালিকের নাম লিপিবদ্ধ করে, মানে কোম্পানির যে একটা নিজস্ব হিসাব বুক থাকে না, এখানে বন্ডের কি থাকবে, যিনি ধরেন আমি কিনছি, আমার নাম শাহানওয়াজ জিকু, আমার নাম থাকবে। আমার একটা ধরেন কোম্পানি আছে এক্স লিমিটেড, এক্স লিমিটেডের নামটা করে লিখে থাকবে। লিপিবদ্ধ করে বন্ড ইস্যু করা হয়, তখন তাকে কি বলে, নিবন্ধিত বন্ড বলে। এক্ষেত্রে বন্ড যার নামে নিবন্ধনকৃত থাকে তার ঠিকানায় কোম্পানি নির্দিষ্ট সময় পর পর সুদ বহনকারী চেক পাঠিয়ে দেয়। বাংলাদেশে প্রায় সকল ডিবেঞ্চার গুলো নিবন্ধিত ডিবেঞ্চার। তবে আমরা একটা জিনিস মাথায় নেই, আমরা বাংলাদেশে যদি কথা বলি, যতগুলা ডিবেঞ্চার আছে সবগুলা কি আনলিস্টেড, আমরা রিস্কের পরিমাণ কম। এই ধরনের বন্ড বিক্রির সময় সমর্পণের প্রয়োজন হয় এবং নতুন ভাবে একটি সার্টিফিকেট ইস্যু করা হয়। এটা কোম্পানির মাধ্যমে কোলাবোরেশন করে করা যায়। আমি এটা একটু পরে বলি, আগে তো আমি এটা নিয়ে জিনিসটা একটু প্র্যাকটিক্যালি বলি। এখন তো বলা হচ্ছে কিন্তু যিনি বহন করে ওনাকে কি পাঠিয়ে দেওয়া হয়, চেক পাঠিয়ে দেওয়া হয়। স্যার এটা তো মনে করেন আগের ফর্মুলা বলা, আজকাল এরকম করে ধরেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা যদি দিয়ে দেওয়া হয় প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়, ওই কোম্পানি থেকে আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্টটা কি হয়ে যাবে স্যার, ওখানে ঢুকে যাবে। এটা নিয়ে আপনার হেডেক নেওয়ার দরকার নেই। তবে এটা যেহেতু রেজিস্টার্ড, যেহেতু আপনার নামটা কোম্পানির ক্ষেত্রে কি রেজিস্টার্ড, কোম্পানির সাথে আপনি অলরেডি একটা ডিডের মধ্যে আছেন। এখন ধরেন আপনি বায়ার, আপনি এই বন্ডটা আপনি পারচেজ করছেন, এখন আপনি সেটা আমাকে সেল করতে চান। এরকম হলে কি করতে হবে জানেন, আপনার আমাকে শুধু নিয়ে গিয়ে কার বরাবর যেতে হবে, কোম্পানি বরাবর গিয়ে আপনার স্থলে বিশ্বস্ত জায়গায় আমাকে প্লেসমেন্ট করছেন, সেই মর্মে ডকুমেন্টস গুলো দেওয়ার পর কোম্পানি আপনার সাথে এগ্রিমেন্টটা ক্যান্সেল করবে, আমার সাথে আবার নতুন এগ্রিমেন্ট করবে। শুধু এটা আপনি যদি সেটাকে সেল করে দেন এই ক্ষেত্রে দরকার হয়। যদি মনে করেন না স্যার এটা আমি দীর্ঘদিন রাখবো, রাখতে পারেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর যেভাবে কন্ট্রাক্টটা হবে সে অনুসারে আপনাকে আপনার অ্যাকাউন্টে কোম্পানি কি করবে স্যার, টাকা দিয়ে দিবে। এটাকে বলা হচ্ছে কি রেজিস্টার্ড বন্ড। আবার বিআরআর বন্ডের ক্ষেত্রে কিন্তু মাথায় রেখেছে, এখানে যে কোম্পানি বন্ডের মালিকের নাম লিখে থাকে না, এখানে কিন্তু এই ধরনের কোন বিআরআর বন্ডে কারো নাম লিপিবদ্ধ করা থাকে না। যেই নিবে, যে কোনো সময় এই ধরনের ব্যাংক, যে কোনো সময় এই ধরনের বন্ড এক মালিক থেকে আরেক মালিকের নিকট হস্তান্তর হতে পারে। এক্ষেত্রে বন্ড সার্টিফিকেটের সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর্ভিত্তিক সুদ কুপন সংযুক্ত করে দেওয়া হয়। এই বন্ড যখন যার হাতে থাকে একমাত্র তিনি সুদ প্রদানের তারিখে ব্যাংক সংশ্লিষ্ট কুপনটি জমা দিয়ে সুদের টাকা সংগ্রহ করতে পারেন।
তার মানে অনেকটা বিয়ারা চেকের মতো, রাইট? যে চেকটি নিয়ে যাবে তাকে ব্যাংক কি করে টাকা দিয়ে ফেলে না? ঠিক বিয়ারার অথবা কোপন বন্ডস সেরকম। এখানে কোনো মালিকানা হচ্ছে কিরকম ওই সার্টিফিকেট, আমি যে মালিকানা হ্যান্ড ওভার যে দলিলটা আছে অথবা ইন্টারেস্ট কালেক্ট করার জন্য যে একটা কুপন আছে, ধরুন আমি আগেরটা একজনের নামে ছিল, এখন সেটা আমার হ্যান্ড ওভার করছে, এই বছরে যেটা আসবে সেটা আমি যদি বিয়ারার হয়ে থাকি এটা আমিই পাবো, আগের জন আর পাবে না। কারণ এখন ও যখন আমাকে এটা যখন ট্রান্সফার করে দেয়, এটা আমার নামে নামকরণ করা হয়ে যায়, আমার নামে সার্টিফিকেট ইস্যু করা হয়ে যায়। সো সবগুলো এরপর থেকে আমার নামে হবে। আমি যদি এটা আরেকজনকে সেল করি, সে হয়ে যাবে, তখন এরপর থেকে আর কোম্পানি আমার খুঁজবে না, আমাকে কোনো ইন্টারেস্ট দিবে না। যার হাতে এই সার্টিফিকেটটা থাকবে আর সংযুক্ত কুপনটি থাকবে, যেই নিয়ে যাবে তাকে মূলত দেওয়া হবে। এটা কিন্তু একটা হয় কি, মানে প্রতিবার হাত বদলের ফলে প্রতিবার মালিকানাটা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে এটাতে কোনো হ্যাসেল নেই। এবার আসেন ইনকাম অ্যান্ড রেভিনিউ বন্ডস, এই জিনিসটা কি দেখেন, যে সকল ক্ষেত্রে বন্ডের ইস্যুকারী কোম্পানি মুনাফা না হওয়া পর্যন্ত বন্ডের কোনো সুদ প্রদান করে না, তখন সে জন্য বন্ডকে মুনাফা বা আয় বন্ড বলে। এখন কোম্পানি যদি বিগিনার হয়, তাহলে তো আমি বলবো এই ট্যাক্সের কোনো শেয়ার ভাই পারচেজ করার দরকার নেই। কারণ আপনি নিশ্চিত জানেন এখন তো শেয়ার সিস্টেম একটু পরিবর্তন হয়ে গেছে, রাইট? যেমন আগে যেটা প্রাইমারি শেয়ার ছিল, আমি একটু বন্ডে যে একটা শেয়ার নিয়ে হালকা আইডিয়া দিচ্ছি জিনিসটা বোঝানোর জন্য। আমরা এটাকে কি বলি, সেকেন্ডারি বলি। আগেকার আপনি 19 সাল থেকে 20 সালের 19 সাল পর্যন্ত আপনি বলতে পারেন, 19 সাল আগ পর্যন্ত সকল মানুষ যার হাতে অল্প পরিমাণ টাকা থাকতো, ধরুন আমার হাতে 50,000 আছে, দ্যাট মিনস আমি মিনিমাম 10টা শেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো। হ্যাঁ, এটা যদি আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ব্যাংকে একটা অ্যাকাউন্টের এগেইনস্টে শেয়ার মার্কেটে দুইটা অ্যাকাউন্ট খোলা যায়, এটা মিনিমাম ভ্যালুয়েশন হচ্ছে 5,000 করে, দুইটা খোলা যায়। তার মানে আমার হাতে যদি 50,000 টাকা থাকে, আমি 10,000 টাকা ইজিলি, সরি 10টা শেয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো। এক্ষেত্রে লাভ হচ্ছে কি, এগুলো কারা দেয়? প্রাইমারি শেয়ার মূলত যে সকল রেজিস্টার্ড কোম্পানি, আমরা যৌথ মূলধনী কোম্পানি বলি না, এই যৌথ মূলধনী কোম্পানির মধ্যে যে সকল কোম্পানিগুলো প্রথমবার এনলিস্টেড করে জনগণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের আহ্বান জানায়, ওদেরকে বলা হচ্ছে প্রাইমারি শেয়ার। সো ওরা যে কাজটি করে, এখানে একজন সাধারণ ইনভেস্টরের কোনো রিস্ক থাকে না। ওরা যে টাকাটা হয় বা এখান থেকে যে প্রফিটটা পায়, এটা একটা নির্দিষ্ট পরিমাণ রেশিওর মধ্যে জনগণকে ভাগে লটারির মাধ্যমে দিয়ে দেয়। তো যাদের লটারিতে লাগছে তারা প্রফিট পাবে, আর যাদের লাগবে না তাদের টাকা সরাসরি শেয়ারের অ্যাকাউন্টে ঢুকে যাবে। শেয়ার অ্যাকাউন্টে যদি ঢুকে যায়, এক্ষেত্রে সুবিধা হচ্ছে কোনটা, আমার কোনো সার্ভিস চার্জ নেই, লাগলে তো অনেক টাকা প্রফিট হয়। আর যদি আমার শেয়ারের ড্রতে না ওঠে, আমার কোনো লস নেই, লস বলতে শুধুমাত্র ট্রান্সফার ফি বাবদ প্রতিটা অ্যাকাউন্টে 10 টাকা, ধরেন 10টা অ্যাকাউন্ট হলে 100 টাকা, এটা হচ্ছে আপনার লস সর্বোচ্চ। এখন 10টার মধ্যে যদি আপনার যদি 5,000 টাকার একটা শেয়ার যদি লেগেও যায়, আপনি এখানে অনেক টাকা প্রফিট করতে পারেন। এটা এমন হতে পারে মিনিমাম ধরুন 30,000, তো 30,000 হলো তবে অ্যাকাউন্টে আপনার 25,000 টাকা কি লাভ আছে, তাই না? 20,000 লাভ আছে, আরো বেশি হতে পারে। যেমন এখন তো শেয়ারের ক্ষেত্রে একটু বড় ইনভেস্টর না হলে তো করা যায় না, এমন সময় গেছে আমরা একটা শেয়ার প্রতি প্রায় 46,000 টাকা পেয়েছি। ভেবে দেখেন, শুধুমাত্র ইনভেস্ট করছি কত, 5,000। এটা 17 সালের দিকে কথা বলছি আমি, আপনি 16-17 দিকে, তখন কিন্তু শেয়ার মার্কেটটা অনেক বেশি ভালো ছিল। এটা বুঝতে হবে শেয়ার মার্কেটটা। তাহলে এই যে একটা শেয়ার প্রতি আপনি এতটুকু প্রফিট পাচ্ছেন, বন্ডের ক্ষেত্রে এরকম হয় না। তবে সেকেন্ডারি এটা তো পুরো রিস্ক, এটা তো আমি বলবো না আপনি যে বিগিনার হিসেবে এখানে না আসেন, দরকার নেই। কিন্তু বন্ডের ক্ষেত্রে আমি যদি বলি, এই যে মুনাফা থেকে আমি এই কথাটি বললাম, স্যার এখন কোম্পানি কখন একটা মুনাফা হবে, তখন আপনাকে একটা প্রফিট হলে দিবে, না হলে দিবে না, তাহলে এই টাইপের বন্ড গুলো না নেওয়া বেটার। আরেকটা বলছি কিরকম, রেভিনিউ বন্ড, নির্দিষ্ট রাজস্বের উৎস থেকে যে সকল বন্ডের সুদ প্রদান করা হয় তাকে রাজস্ব বন্ড বলা হয়। এটা অনেকটা এই প্রাইমারি শেয়ার হোল্ডারের মতো। এরা কিরকম করে, প্রফিট যতটুকু পায় একটা অংশ যেরকম জনগণের মধ্যে বিলিয়ে দেয় না, এখন ও যতটুকু ইনকাম হবে, ইনকামের একটা অংশ ডিস্ট্রিবিউট করবে। কম হলেও কিন্তু এটা খারাপ নয়, কিন্তু এটা একদম নয়। কারণ এটা মুনাফা বা এর উপর ডিপেন্ড করে, আপনার কোম্পানি যদি প্রফিট করতে পারে আপনাকে দিচ্ছে ভাই, না হলে আপনি সেটা পাবেনই না। তো তাহলে আপনি শুধু শুধু এখানে কেন ইনভেস্ট করবেন? এবার আসেন পার্টিসিপেটিভ বন্ড, এটা কিন্তু ভালো। দেখেন কোনো কোনো বন্ডে নির্দিষ্ট সুদ পাওয়ার পরেও যদি আবার লভ্যাংশ পেয়ে থাকে, ওই ধরনের বন্ডকে কি বলে, অংশীদারত্বমূলক
বন্ড, এটাকে আমরা কি বলি? অংশীদারিত্বমূলক বন্ড অথবা পার্টিসিপেটিভ বন্ড বলে থাকি। বাংলাদেশ যেমন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড সর্বপ্রথম এই ধরনের বন্ড ইস্যু করে। এই জিনিসটা হচ্ছে খুবই একটা বুদ্ধিমানের কাজ। বেক্সিমকো যে কাজটা করেছে এটা অনেস্টলি বলতে একটা বুদ্ধিমানের কাজ। কারণ দেখেছেন সে আপনার থেকে বন্ডের এগেনস্টে ভালো মানের একটা অ্যাকাউন্ট নিচ্ছে, নেওয়ার পর সে আপনাকে একটা ইন্টারেস্ট দিচ্ছে, আবার প্রফিটে যদি আপনাকে একটা অংশ এডিশনাল দিয়ে যায়, আপনার তো ভাই লস নেই, লাভের উপর লাভ। আপনি তো ওখানে টাকাটা এমনি ফেলে রাখবেন, কারণ বেক্সিমকো একটা টপ লিডিং কোম্পানি বাংলাদেশের মধ্যে। এইগুলো হচ্ছে সুবিধাজনক। এই টাইপের কোম্পানিতে ইজিলি যে এখন সময় বন্ড পারচেজ করে ইস্যু করা যায়। এবার আসেন নন পার্টিসিপেটিভ বন্ড। এটা মানে লভ্যাংশ এদের প্রতি অংশগ্রহণের সুযোগ না থাকলে তাকে বলে কি অংশীদারিত্বমূলক বন্ড, নন অংশীদারিত্বমূলক আমরা বন্ডে বলে থাকি, বা অংশীদারিত্ববিহীন বন্ড বলে থাকি। এখানে যতটুকু পরিমাণ ইন্টারেস্টের কথা বলা থাকবে সে এতটুকু পাবে। ইয়ারলি ক্ষেত্রে একদম ইয়ার শেষে প্রফিট যখন ইভ্যালুয়েশন করবে তার একটা নির্দিষ্ট পরিমাণ একটা বন্ড হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এখানে, এখানে সেটা দেন নন পার্টিসিপেটিভ মধ্যে। সো এগুলো হচ্ছে মূলত বন্ডের কিছু প্রকারভেদ। আমরা যদি এখানকার যদি লাস্ট কথা বলি বন্ডে নিয়ে, এটা হচ্ছে কি ফ্লোটিং ইন্টারেস্ট রেটস বন্ড। এই জিনিসটা কি আরেকটা বলেন না, ফ্লোটিং মানে কি? ভাসমান। ফ্লোটিং এর বাংলাটা হচ্ছে কি? ভাসমান। দ্যাট মিনস দ্য ইন্টারেস্ট রেট ইজ অন ফিক্সড। এটা যে কোনো সময় আপস এন্ড ডাউন করতে পারে। এটা কেমনে ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে আপনার আমাদের যে একটা দেশের ব্যাংকের সুদের হারের উপরে অনেকটা ডিপেন্ড করেছে। আমাদের অনেক সময় মান ইনফ্লেশন হয়, এছাড়া মানে রিসেশন হয়। এই সবগুলোর কারণে আমাদের টাকার মূল্যটা বাড়তে পারে অথবা কমতে পারে। ভ্যালুর কথা বলছি আমি, টাকার পরিমাণ। যেমন ধরেন এখন আমি আমাদের বাংলাদেশের কথা বলি, এখন আমরা কি মানে রিসেশন আছে না স্যার দ্রব্যমূল্যের? আর যদি বলেন কিন্তু দুটা তো ভাই, এখন যেমন ধরেন আমি যদি বলি আমরা মুদ্রাস্ফীতি এখন ফেস করতেছি কিনা, চালের দাম কত থেকে কত বাড়তেছে, প্রত্যেকটা জিনিসের দাম দিনকে দিন বাড়তেছে, তার মানে আমার টাকার ভ্যালুয়েশন কমতেছে কিন্তু টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এটার সাথে ইন্টারেস্ট একটা ব্যাপার আছে এই বন্ডের সাথে, আমি একটু দেখাচ্ছি সেটা। বন্ডের উপর প্রদেশীয় নির্দিষ্ট হার প্রদানের চুক্তি থাকে, কিন্তু বিশ্বের অনেক দেশে মুদ্রাস্ফীতির হার উচ্চ পর্যায়ে থাকার কারণে বন্ডের সুদের হার ভাসমান রাখা হয়। ইহাতে দেশের ব্যাংকের সুদের হার বৃদ্ধি পেলে কোম্পানি বন্ডের সুদের হার কিভাবে বৃদ্ধি করে দেয়, এবং সুদের হার কমে গেলে বন্ডের উপর সুদের হার কমানোর সুযোগ থাকে। এই যে মানি ইনফ্লেশন যখন হয়, মুদ্রাস্ফীতি যখন এটাকে ব্যালেন্স করার জন্য তখন উচ্চ মাত্রায় কি করে দেয়, সুদের হারটাকে বাড়িয়ে দিচ্ছে, বা অনেক সময় হলে কি করছে সেটা কমাতে হচ্ছে একটা ব্যালেন্সিং এর জন্য। সুদের হার যদি বাড়িয়ে দেয়, এই বন্ড যারা নেবে তারা লাভ তারও বেশি পাবে। অপরদিকে যদি সুদের হার কমিয়ে দেয় তাদেরও সেম জিনিসটা হবে। এটার উপর ডিপেন্ড করবে। আশা করি এতটুকু পর্যন্ত আজকে যতটুকু ক্লাস হয়েছে এতটুকু মানে ডিফারেন্ট টাইপস অফ যে একটা বেসিক কনসেপ্ট আছে, এটা নিয়ে কারো কোনো তেমন সমস্যা হওয়ার কথা নয়। আমরা আজকে কি কি নিয়ে ডিসকাস করলাম স্যার? এখানে আমি দুটো টপিক নিয়ে ডিসকাস করছি, একটা হচ্ছে বন্ড আর একটা হচ্ছে টাইপস অফ বন্ড। আর আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিলাম আপনি কোন কোন বন্ডগুলোতে ধরেন আপনি ইনভেস্ট করতে পারেন। থিওরিটিক্যাল যদি বলি জাস্ট এই কনসেপ্টগুলো যদি আপনার থাকে, আমি যখন ম্যাথগুলো করাবো আপনাকে একাডেমিক ক্ষেত্রে, আশা করি স্যার আপনার ইনশাআল্লাহ বুঝতে একটা অসুবিধা হবে না। আমরা রেগুলার ম্যাথগুলো যখন করতে যাই Thanks for watching. জার্নালের মতো, এখন আপনাকে কি কি টাইপের ম্যাথ আসতে পারে আমি একটু বেসিক আইডিয়া দিই।